টিকিটের জন্য আজও প্রবাসীদের বিক্ষোভ, ২৪ দিন বাড়ল আকামার মেয়াদ। করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, দ্বিতীয় তরঙ্গের জন্য প্রস্তুত সরকার, সিদ্ধান্ত হয়নি লকডাউনের। পেঁয়াজ আমদানির উদ্যোগ ৫ শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানের, বিনা মুনাফায় সরবরাহ করবে টিসিবিকে। ১৮ ব্যাটারি রিসাইক্লিং কারখানা বন্ধ, আসছে নির্মল বায়ু আইন, হাইকোর্টে পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদন। বিলুপ্তপ্রায় দেশি মাছ ফিরিয়ে আনতে বেড়েছে গবেষণা, প্রতিষ্ঠা করা হয়েছে জিন ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়া সংবাদে আরও থাকছে, জাতিসংঘে উত্তাপ ছড়ালো চীন যুক্তরাষ্ট্র, মার্কিন সংবাদ মাধ্যমে তুলোধুনো ট্রাম্প। সৌদি আরবে ফিরতে টিকিটের দাবিতে আজও কারওয়ান বাজার এলাকায় সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে সড়ক অবরোধ করেছে প্রবাসীরা। একই দাবিতে ইস্কাটনের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ও ঘেরাও করে তারা। আলাদা ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আটকে পড়া প্রবাসীদের ধৈর্য ধরার আহ্বান জানান। এদিকে বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে ২৪ দিন আকামার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। আদিত্য মামুনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। ফেরার টিকিটের দাবিতে তৃতীয় দিনের মতো রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সৌদি প্রবাসীদের বিক্ষোভ। ওয়ার্ক পারমিট ও ভিসার মেয়াদ বাড়ানোরও দাবি করেন তারা। রাস্তায় রাস্তায় ঘুমাইতেছি, টাঙ্গাইল থেকে আসা হয়েছে ভাই, মাজারে ঘুমাইতেছি। চলতি মাসের ৩০ তারিখে আমাদের লাস্ট ডেট ভিসার। এখন যদি আমরা টিকিট না পাই, আমাদের ভিসা সব ক্যান্সেল হয়ে যাবে। বুধবার সকাল ৯টা ও দুপুর ১:৩০টার দিকে প্রবাসীরা কারওয়ান বাজারে কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে। আমরা সৌদি অ্যাম্বাসিতে যাই, ওইখানে গেলে ঢুকবার দেয় না, এখানে আসি টিকিট কাউন্টারে যাবার দেয় না। আমরা এখন কি করব? প্রবাসীদের একটি অংশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনেও অবস্থান নেন। সমস্যা সমাধানে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করেন প্রবাসীরা। আমার কোম্পানি কালকে আমাকে ফোন করে বলছে যে 29 তারিখ পর্যন্ত তার মেয়াদ আছে, তো এই কয়েকদিনের ভিতরে যত তার দ্রুত পারস তুই টিকিট নিয়ে চলে আস। এখন আমি আমার বাংলাদেশের পরিস্থিতির কথা বলছি, তারা বুঝতে চাইতেছে না। এখন বাংলাদেশ সরকারে যদি আমাদের কোনো আশ্বাস দেয় বা শান্তি শৃঙ্খলা করে দেয়, তাহলে আমরা যাইতে পারব। দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রী সৌদি প্রবাসীদের সঙ্গে বৈঠক করেন। পরে এ নিয়ে কথা বলেন মন্ত্রী। ২-৪ মাসে যদি এক্সটেনশন করে দেয় আপনাদের আকামা বা ভিসা বা যা কিছু আছে, দেন অটোমেটিক্যালি আমরা সমাধানে কিন্তু একটা চলে যেতে পারি। বাট এই গ্যারান্টি যে আমি আপনাকে দিব কি এটা হবে, এটা পরশুদিনের উত্তর না আসা পর্যন্ত আমি কিছু বলতে পারছি না। আজকে কালকে বন্ধ, ওদের জাতীয় দিবস, ন্যাশনাল ডে, এটার জন্য কিন্তু কিছুটা ধৈর্য ধরতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী জানান, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। আইন শৃঙ্খলার প্রতি যদি কোনো ধরনের কি দেখানো হয়, এই যে জটলা দেখানো হয়, সৌদি আরব এগুলো মোটেই বরদাস্ত করে না। তারা এগুলো অবলোকন করছে। আমাদের ভয় হলো এইভাবে যদি আপনার দেখে যে জটলা পেকে আন্দোলন করছেন, তখন তারা হয়তো আন্দোলনকারীদের আপনার ভিসা বাতিল করে দেবে। প্রবাসী ভাই বোনদের বলবো যে আপনারা ধৈর্য ধরেন। ১৫ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর অনুমতি দেয় সৌদি সরকার। সৌদি এয়ারলাইন্সকে সপ্তাহে ২টি ফ্লাইট চালানোর অনুমতি দেয় বাংলাদেশ সরকার। এখনও বাংলাদেশ বিমানকে ফ্লাইট চালানোর অনুমতি দেয়নি সৌদি কর্তৃপক্ষ। আর এতেই বিপাকে পড়েছেন প্রবাসীরা। তাদের বেশিরভাগেরই ফিরতি টিকিট করা আছে সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমানে। দীপু সারোয়ার, ২১ টেলিভিশন, ঢাকা। সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার জন্য বলেছে দেশটি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। তিনি বলেন, এই রোহিঙ্গারা ৩০
40 বছর ধরে সেখানে অবস্থান করছে এবং সৌদি আরব নিজেই এদের অনেককে সেখানে নিয়ে গিয়েছিল। 54,000-এর মতো এই যে রোহিঙ্গা এরা ওখানে আছেন, তাদের দেশে আছেন। এখন তারা বলছে যে এদের তো কোনো পাসপোর্ট নাই, কোনো ডকুমেন্ট নাই, তো বলছে যে তোমরা যদি ওদের পাসপোর্ট রিইস্যু করো তাহলে ভালো। আমরাও করিনি। তা আমরা বলছি যাদের আমরা আগে পাসপোর্ট দিয়েছিলাম, বাংলাদেশের থেকে ওরা যারা গেছিল, ওদের যদি কোনো সময়ে কোনো পাসপোর্ট থাকে তাহলে আমরা তাদের নতুন পাসপোর্ট ইস্যু করব। কিন্তু এরা যদি আমাদের কোনো লোকই না হয়, সোজাসুজি আপনার অন্য জায়গাতে গেছে, তাহলে কিন্তু ওই ডোন্ট নো। জাতীয় সংসদ ভবনের উন্নয়ন কার্যক্রম সম্পর্কিত উপস্থাপনা পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ভার্চুয়ালি এই উপস্থাপনায় জাতীয় সংসদ ভবনের উন্নয়ন ও সংস্কার কাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় গণভবনে প্রধানমন্ত্রীকে এ বিষয়ে অবহিত করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এছাড়াও ওই আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ে সরকার সতর্ক আছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ঢাকা মেডিকেল কলেজের উন্নয়ন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দ্বিতীয় ঢেউ আসলে লকডাউন দেয়া হবে কি হবে না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলেও পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য খাতের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন মন্ত্রী। এদিকে সংক্রমণের 200তম দিনে মৃত্যু হয়েছে 37 জনের। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সংক্রমণের 200তম দিনে বাংলাদেশ। 24 ঘন্টায় 37 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 5,000। 102টি ল্যাবে 14,150টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 1,666। 2,163 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 2,62,953। সুস্থতার হার 74.31% ও মৃত্যুহার 1.43%। মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত ও সম্প্রসারিত চিকিৎসা সেবা ও শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য 23টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরে মন্ত্রী বলেন, বিশ্বমানের চিকিৎসা সেবার কারণেই করোনায় মৃত্যুহার কম, সুস্থতার হারও বেশি। একই সাথে দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুতির কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। লোক এখন বেশি বেরিয়ে গেছে, কর্মক্ষেত্রে বেশি গেছে, চলাফেরা বেশি হচ্ছে, স্বাস্থ্যবিধি কম মানছে, যার ফলে সেকেন্ড ওয়েভ সৃষ্টি হচ্ছে। ডাক্তাররা, নার্সরা, হাসপাতাল, যন্ত্রপাতি এটি একইভাবে থাকবে। লকডাউনের বিষয় এটা জাতীয় পর্যায়ের একটি সিদ্ধান্ত, এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। মন্ত্রী বলেন, সঠিক সময়ে সঠিক ভ্যাকসিন যাতে পাওয়া যায় সেই চেষ্টাও চলছে। যে ভ্যাকসিনটি কার্যকর হবে এবং যে ভ্যাকসিনটি আমরা সঠিক সময়ে পাবো, আমরা সেই ভ্যাকসিনটি আমরা গ্রহণ করব। স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয়ের অবস্থান তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয় যেখানে দুর্নীতি আছে সেখানেই আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আগামীতেও যেখানে দুর্নীতি আমরা খবর পাবো, আমরা যা যা আইনানুগ ব্যবস্থা আছে সেটা আমরা গ্রহণ করব। অনুষ্ঠানে প্রত্যন্ত অঞ্চলে কোভিডের পাশাপাশি নন কোভিড সেবা পুনরুদ্ধারের পরিকল্পনার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। স্বাস্থ্য অধিদপ্তর চেষ্টা করে যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে এই কোভিড মহামারী চিকিৎসাকে মোকাবেলা করা সহ নন কোভিড সার্ভিস যেগুলো এতদিন ব্যাহত হয়েছিল সেগুলোকে আবার পুনরুজ্জীবিত করতে। করোনা মোকাবেলায় মাস্ক পরার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান অন্য বক্তারা। দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলা করে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সরবরাহ বাড়ানোর মাধ্যমে দামের লাগাম টানতে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান। এরই মধ্যে প্রায় 50,000 টন পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শুরু করেছে শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। ব্যবসায়ী গ্রুপগুলো কয়েক লাখ টন পেঁয়াজ আমদানি করবে। আমদানির মাধ্যমে পর্যাপ্ত যোগান নিশ্চিত করা গেলে পেঁয়াজের দাম আরও কমে আসবে বলে মনে করছেন আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট।
পার্শ্ববর্তী দেশ ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার 2 দিনের মধ্যেই প্রতি কেজি 45 টাকার পেঁয়াজ উঠে 100 টাকায়। যদিও গত কয়েকদিনে দাম কিছুটা কমে এখন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। তবে চাহিদা ও যোগানের মধ্যে সমন্বয় করতে না পারলে নতুন পেঁয়াজ ওঠা পর্যন্ত দাম নিম্নবিত্তের সহনীয় পর্যায়ে না আসার আশঙ্কা ব্যবসায়ী ও বাজার বিশ্লেষকদের। বাজার নিয়ন্ত্রণে তাই আমদানি বাড়ানোর পক্ষে মত তাদের। এমন পরিস্থিতিতে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সরকারের পাশে দাঁড়িয়েছে এসালম, সিটি, ম্যাগনা, টিকে গ্রুপ সহ 5টি শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী প্রতিষ্ঠান। আমরা সাপোর্ট দেওয়াটাই আমরা মনে করতেছি সাধারণ জনগণকে সাপোর্ট দেওয়ার শামিল। অলরেডি 11,600 টনের এলসি খুলে ফেলছি। আমরা আইপিও নিয়ে নিছি 22,000 টনের। আমাদের আরও 8,000 টনের কমির কথা চলতেছে। গতবারও আমরা যেভাবে বাণিজ্য মন্ত্রণালয়কে সহযোগিতা করেছি, এবছরও আমরা বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ এনে সরকারকে সহযোগিতা করব এবং যতদূর সম্ভব আপ টু মার্চ অব্দি আমরা সরকারকে এই পেঁয়াজ আমদানি করে দেব। এসালম গ্রুপ সহ এইসব ব্যবসায়ী প্রতিষ্ঠান বিনা মুনাফায় টিসিবিকে পেঁয়াজ সরবরাহ করবে, যা খোলা বাজারে ন্যায্য মূল্যে বিক্রি হবে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি বিষয়ক এই কর্মকর্তা। এই চিপসগুলো যে প্রাইজে আনতেছে ঠিক সেই প্রাইজেই আমরা টিসিবিকে দিতে এবং সেই অনুযায়ী আমরা এটা টিসিবি ট্রাক সেলে এবং ই কমার্স, আপনারা জানেন যে ই কমার্সের মাধ্যমে আমরা এটা সেল করি। এই গ্রুপগুলো কিন্তু কোনো বিজনেস করবে না, এরা হলো সরকারকে হেল্প করবে। তুরস্ক, মিশর ও হল্যান্ড থেকে পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শুরু করেছেন এইসব ব্যবসায়ী গ্রুপ। লোকাল যে স্টকটা আছে এটা শেষ হওয়ার আগেই আমাদের মালগুলো ঢুকে যাবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। পরিবেশের জন্য ক্ষতিকর 18টি অবৈধ ব্যাটারি চালিত রিসাইক্লিং কারখানা বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর। নির্মল বায়ু আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে পরিবেশ অধিদপ্তর। প্রতিবেদনে দূষণকারীদের বিরুদ্ধে 52টি মামলা ও 19 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানায় অধিদপ্তর। তবে 472টি ইট ভাটা বন্ধ করা হলেও করোনায় কাজ এগিয়েছে খুব সামান্য। দ্রুতই শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। শাকেরা আরজুর রিপোর্ট। বাড়ছে বায়ু দূষণ। যানবাহনের কালো ধোঁয়া, ইটভাটা ও নির্মাণ কাজ বায়ু দূষণের প্রধান 3 উৎস হিসেবে বলে আসছেন গবেষকরা। 8 বছর ধরে এ 3 উৎস ক্রমেই বাড়ছে। এরই প্রেক্ষিতে 2019 সালের 21 জানুয়ারি ঢাকার বায়ু দূষণ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট করা হয়। শুনানি শেষে বেশ কয়েক দফা নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট। আদালত পূর্ণাঙ্গভাবে খুললে পরে এই মামলাটা শুনানির জন্য আমরা আবার যথাযথ আদালতে নিয়ে যাব। উচ্চ আদালতের আদেশ অনুযায়ী পরিবেশ অধিদপ্তর অগ্রগতি প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রেষণে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। দূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা সহ নানা উদ্যোগের কথাও উল্লেখ করা হয়। জুরিসডিকশনে যে কোর্টগুলো আছে সেখানে আমরা অবশ্যই এই বিষয়গুলো উপস্থাপন করব। নির্মল বায়ু আইন খসড়া চূড়ান্ত হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। ঢাকা সহ আশপাশের 471টি ইটভাটা বন্ধ করা হয়েছে। ব্যাটারি রিসাইক্লিং যে কারখানাগুলো ছিল সেগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য পরিবেশগত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 18টি অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি। বায়ু দূষণকারীদের বিরুদ্ধে 52টি মামলা দায়ের ও 19,15,000 টাকা জরিমানা আদায়ের বিষয়টিও জানায় অধিদপ্তর। যেগুলোতে আপনার কালো ধোঁয়া নির্গত হচ্ছিল এবং সেখানেও আপনার বিভিন্ন অপরাধে কিন্তু বেশ কিছু মামলাও দেওয়া হয়েছে। করোনায় অভিযানের গতি কমেছে, সেই সাথে দুর্গম এলাকায় ইটভাটা বন্ধে অভিযান সময় সাপেক্ষ বলেও জানানো হয় প্রতিবেদনে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। হারিয়ে যেতে বসা বিভিন্ন প্রজাতির দেশি মাছ ফিরিয়ে আনতে তৎপর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এজন্য বেড়েছে গবেষণা। এরই মধ্যে বিলুপ্ত প্রায় 24 প্রজাতির দেশি মাছ ফিরিয়ে এনেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। আর এই মাছগুলো সংরক্ষণে প্রতিষ্ঠা করা হয়েছে জিন ব্যাংক। মৎস্য গবেষণা ইনস্টিটিউট বলছে, বিলুপ্ত হতে বসা আরও বেশ কিছু প্রজাতির মাছ শিগগিরই মানুষের পাতে উঠবে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলকে সাথে নিয়ে মফিউর রহমানের রিপোর্ট। খাল, বিল, নদীর এই দেশে শুধু মিঠা পানির মাছই আছে 300 প্রজাতির। আর এছাড়া সাগরে মাছ তো আছেই। নানা কারণে হারিয়ে যেতে বসেছে দেশি প্রজাতির মাছ।
এরই মধ্যে মিঠা পানির 64 প্রজাতির মাছ বিলুপ্তির পথে। তবে হারিয়ে যেতে বসা মাছগুলোকে ফিরিয়ে আনছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। লাইভ জিন ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে প্রায় 24 প্রজাতির বিলুপ্ত মাছ আবার ফিরে এসেছে। ফিরিয়ে আনা মাছগুলো হলো পাবদা, গোলসা, ট্যাংরা, দেশি কই, শিং, মাগুর, গুজি, আইড়, চিতল, ফলি, মহাশোল, সরপুটি, মেনি, গুতুম, ভাগনা, খলিশা, বাটা, কালবাউস, গজার, গনিয়া, বৈরালি ও আঙ্গুশ। দেশে মিঠা পানির 143 প্রজাতির ছোট মাছের সবগুলোই লাইভ জিন ব্যাংকে সংরক্ষণ করবে মৎস্য গবেষণা ইনস্টিটিউট। 143টি দেশীয় ছোট মাছ আছে আমাদের, এগুলি সবগুলি আমরা জিন ব্যাংকে সংরক্ষিত করব। এর মূল উদ্দেশ্যই হচ্ছে যে কোনো মাছ যদি প্রকৃতিতে হারিয়ে যায় তাহলে আমরা এই মাছগুলিকে ব্যবহার করে আমরা চাষাবাদের আওতায় আনবো এবং এই মাছগুলি আমরা সুরক্ষা করতে পারবো। লাইভ জিন ব্যাংকে 80টি প্রজাতির মাছ সংরক্ষণ করে রাখা আছে। তবে দেশি প্রজাতির সব মাছই রাখার পরিকল্পনা ইনস্টিটিউটের। প্রায় 80টির মতো মাছ এখন আমাদের কাছে আছে। পর্যায়ক্রমে আমরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে সকল দেশীয় মাছকে আমরা সংগ্রহ করে এখানে সংরক্ষণ করার চেষ্টা করব। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, দেশের যেখানে কোনো মাছ বিলুপ্তির পথে থাকবে সেখানে লাইভ জিন ব্যাংক থেকে মাছ দেয়া হবে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমরা কিন্তু মাছের জিন ব্যাংক করেছি। বিলুপ্ত প্রায় জাতের মাছগুলিকে কৃত্রিম প্রজনন প্রক্রিয়ার ভিতর থেকে এর জিন তৈরি করতেছি এবং সেই জিনগুলি এখন আমরা একেবারে রুরাল এলাকায় পৌঁছে দিচ্ছি। কোনো প্রজাতির মাছ যদি কোনো অঞ্চলে হারিয়ে যায় আমরা এখান থেকে বাচ্চা দিয়ে দেব, সেই বাচ্চা সেখানে যারা ছাড়বে বাচ্চাগুলো বড় হয়ে যাবে। আবার ফিরে আসা দেশি প্রজাতির এসব মাছ পুষ্টি চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানী ও এর আশপাশের এলাকার যানজট নিরসন এবং গণপরিবহনের সক্ষমতা বাড়াতে 2030 সালের মধ্যে 6টি মেট্রো রেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেট্রো রেল প্রকল্পের উদ্যোগে নির্মিত ফিল্ড হাসপাতাল উদ্বোধন করেন মন্ত্রী। বলেন, নতুন করে 128 কিলোমিটার মেট্রো রুট নির্মাণ করা হবে। এর মধ্যে 67 কিলোমিটার হবে উড়াল পথে এবং 61 কিলোমিটার পাতাল পথে। কোন প্রকল্পের জন্য ফিল্ড হাসপাতাল এই প্রথম, জানিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা দীর্ঘায়িত হতে পারে এমন বিবেচনায় মেট্রো রেল কর্মীদের জন্য 14 ও 10 শয্যার 2টি ফিল্ড হাসপাতাল নির্মাণ করা হয়েছে। যারা প্রকল্পে কাজ করছেন তাদের মনে সাহস বাড়বে, কাজের গতিও বাড়বে বলে আমরা মনে করি। মহানগরীতে যানবাহনের চাপ সামলানো অত্যন্ত কঠিন, তারই মাঝে নির্মাণ কাজ এগিয়ে নেওয়া অনেক চ্যালেঞ্জের কাজ। তবে আসার কথা হলো অন্য রুটগুলোর বড় একটি অংশের কাজ হবে মাটির গভীরে, তাই জনভোগান্তিও কম হবে। করোনার মধ্যেও জিডিপি প্রবৃদ্ধি এশিয়ার অধিকাংশ দেশকে পিছনে ফেলেছে বাংলাদেশ, জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে নিজ দফতরে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 2020-21 অর্থ বছরে বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধি ছিল 5.2%, যা এশিয়ার সকল দেশের উপরে। 2021-22 অর্থ বছরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির পূর্বাভাসে জিডিপি প্রবৃদ্ধি 6.8। অর্থনীতির এই গতিবিধি ঠিক থাকলে বাজেটের লক্ষ্যমাত্রা অর্জনে সম্ভব হবে। এ সময় করোনা দেশ থেকে চলে গেছে এমনটি না ভেবে সকল স্বাস্থ্যবিধির বিষয়ে সচেতন থাকারও আহ্বান জানান তথ্যমন্ত্রী। বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে এই করোনা কালেও 5.2 অর্থনৈতিক প্রবৃদ্ধি এডিপির প্রাক্কলন অনুযায়ী করতে সক্ষম হয়েছে। করোনা না হলে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল 8.5% বা 8.4%, সেটি করা সম্ভবপর হতো। যানবাহনের ফিটনেস পরীক্ষার জন্য 2 মাসের মধ্যে ফিটনেস সেন্টার বাড়াতে বিআরটিএ-কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি JBM হাসানের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। রিটকারী আইনজীবী জানান, বুধবার পূর্ব নির্ধারণ অনুযায়ী 2টি প্রতিবেদন দিয়েছে বিআরটিএ। প্রতিবেদনে বলা হয়, সারা দেশে 70টি ফিটনেস পরীক্ষা সেন্টার রয়েছে। এক জেলার যান অন্য জেলায় পরীক্ষা করাতে পারবে। বাংলাদেশে যে ফিটনেস সেন্টার আছে সেই ফিটনেস সেন্টার আরও বাড়ানো এবং বাড়িয়ে আগামী 2 মাসের মধ্যে এইটা কোর্টকে কমপ্লায়েন্স আকারে দাখিল করা।
বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পরীক্ষা সহ সেবা মূল্য নির্ধারণ করে তালিকা তৈরির অগ্রগতি প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট। একই সঙ্গে চিকিৎসক, ক্লিনিক, ল্যাবরেটরি টেস্ট সংক্রান্ত আইন প্রণয়নের অগ্রগতি 7 অক্টোবর জানাতে বলেছে হাইকোর্ট। বিচারপতি JBM হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে হাইকোর্টের নির্দেশে গঠিত 3 সদস্যের কমিটির একজন সদস্য কোভিড আক্রান্ত বলে জানানো হয়। এ সময় রিটকারী আইনজীবী মনিটরিং কমিটি গঠনের নির্দেশ চাইলে হাইকোর্ট আবেদন জমার নির্দেশ দেন। দেশের সকল বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবা ও ল্যাবরেটরি টেস্টের নতুন মূল্য তালিকা ও মেডিকেল প্র্যাকটিস অর্ডিন্যান্সের নতুন প্রণয়নের অগ্রগতি আগামী 7 অক্টোবরের মধ্যে হাইকোর্টে লিখিতভাবে দাখিলের নির্দেশ প্রদান করেছেন। কৃষি যান্ত্রিকীকরণের জন্য সরকার সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। অনলাইনে কৃষকদের জন্য লাকসই কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি চিহ্নিতকরণের সম্ভাব্য সমাধান শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশে এরই মধ্যে কৃষকরা সনাতন পদ্ধতি ছেড়ে আধুনিক পদ্ধতি গ্রহণ করেছে। এ খাতকে শক্তিশালী করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরির বিকল্প নেই বলেও মনে করেন মন্ত্রী। সরকারের অগ্রাধিকার প্রাপ্ত কৃষি খাতকে সহায়তা করতে সরকার প্রস্তুত বলেও জানান তিনি। Will encourage our entrepreneurs to go for joint venture and set up industry here and produce different agricultural implements domestically. We have to produce agricultural implements and other implements locally. We have created an environment for foreign investment. We are giving number of incentives to the foreign investor. বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৮তম আত্মাহুতি দিবস আজ। ১৯৩২ সালের এই দিনে চট্টগ্রামের বর্ণবাদী ইউরোপিয়ান ক্লাব আক্রমণকালে শহীদ হন সূর্য সেনের এই বীর সহযোদ্ধা। যুগে যুগে প্রীতিলতা ওয়াদ্দেদার বেঁচে থাকবেন ন্যায় ও স্বাধীনতার প্রতীক হয়ে, বেঁচে থাকবেন সংগ্রামের কিংবদন্তি হিসেবে। আদিত্য মামুনের রিপোর্ট। প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালে চট্টগ্রামে জন্ম নেয়া এই বিপ্লবী নারী অমর হয়ে আছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীরত্বের প্রতীক হয়ে। শৈশবের নাম রানী, শিক্ষা জীবন চট্টগ্রাম, ঢাকা ও কলকাতায়। সে সময় রাজনীতিতে যুক্ত হন। ইচ্ছে ছিল বিজ্ঞানী হবেন। দেশমাতৃকার আহ্বান তাকে যোদ্ধা তৈরি করে। প্রীতিলতা ১৯২৮ সালে ম্যাট্রিক পাশ করেন। স্বাধীনতার পটভূমিতে রচনা করেন নাটক, মঞ্চায়ন করেন নারীদের নিয়েই। এক পর্যায়ে সূর্য সেনের বিপ্লবী বাহিনীর সদস্য হন প্রীতিলতা। ১৯২৪ সালে বেঙ্গল অর্ডিন্যান্সের জরুরি আইনে বিপ্লবীদের বিনা বিচারে আটক শুরু হলে সংগঠনে তার গুরুত্ব বাড়তে থাকে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে বিএ পাশ করলেও ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত থাকার কারণে ফল স্থগিত করা হয়। ১৯৩২ সালে চট্টগ্রামের পাহাড়তলিতে ইউরোপিয়ান ক্লাব দখলে ১৫ জনের একটা বিপ্লবী দলের নেতৃত্ব দেন প্রীতিলতা। বর্ণবাদী ওই ক্লাবে আক্রমণকালে পুলিশের সাথে সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ হন বীরকন্যা প্রীতিলতা। সহযোদ্ধা বিপ্লবীদের আত্মগোপনে যাবার নির্দেশ দেন। নিজে আত্মাহুতি দেন সায়ানাইড নিয়ে। বীর নারী প্রীতিলতা আজও মুক্তিগামী মানুষের হৃদয়ে রয়েছেন কিংবদন্তি হয়ে। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের পতেঙ্গা থেকে লালখান বাজার পর্যন্ত নির্মিত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি নির্মাণে ব্যয় হচ্ছে ৩,২৫০ কোটি টাকা। সড়কটি নির্মিত হলে কমবে যানজট, গতিশীল হবে অর্থনৈতিক কর্মকাণ্ড। এর ফলে বিদেশি বিনিয়োগ বাড়বে বলছেন চট্টগ্রামের ব্যবসায়ী শিল্পপতিরা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চট্টগ্রামের লালখান বাজার থেকে বিমানবন্দরের দূরত্ব ১৬ কিলোমিটার। এই ১৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইপিজেড, চট্টগ্রাম বন্দর কিংবা পতেঙ্গা বিমানবন্দর পৌঁছাতে সময় লাগে ২.৫ থেকে ৩ ঘন্টা। এই সমস্যার সমাধানে পতেঙ্গা থেকে লালখান বাজার পর্যন্ত নির্মাণ করা হচ্ছে ৪ লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
এই অবকাঠামোতে থাকছে 9টি স্টপেজে গাড়ি উঠানামার জন্য 24টি আধুনিক র্যাম্প। প্রয়োজন বিবেচনায় বন্দর অংশে সড়কের বিদ্যমান নকশায় এর মধ্যেই কিছুটা পরিবর্তন এসেছে। বন্দরের কার্যক্রম অবিঘ্নিত রেখে যেভাবে ডিজাইন লেআউট চেঞ্জ করতে হয় সেটা তারা করবে এবং বন্দরের ডেলিভারি কার্যক্রম বিশেষ করে রাস্তার প্রতিবন্ধকতা যেন সৃষ্টি না হয় সেই বিষয়টা বিবেচনায় রাখবে এবং এ সকল বিষয়ে সুপারিশ দেওয়ার জন্য একটা কমিটিও গঠন করা হয়েছে। সড়কটি নির্মাণ হলে যানজট কমবে মহানগরে, বাড়বে বিনিয়োগ, বলছেন ব্যবসায়ী নেতারা। এখন লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত যে এক্সপ্রেসওয়ের কাজটা করার জন্য পরিকল্পনা করা হচ্ছে সেটা অবশ্যই প্রয়োজনীয় বলে মনে করি এবং এটা হওয়া দরকার। তবে এই যে নির্মাণকালীন সময়ে যে একটা দুঃসহ একটা যন্ত্রণা হবে, এই যন্ত্রণাটা মাথায় রেখে কিন্তু একটা পরিকল্পনা করতে হবে। এই বিশাল অবকাঠামো নির্মাণে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ের উপর জোর দেন নগর পরিকল্পনাবিদরা। আনোয়ারা এবং মিরসরাইতে যে অর্থনৈতিক অঞ্চলগুলো বিশেষায়িত করছে সেখানে ব্যাপকভাবে বিদেশি বিনিয়োগের আমরা আশা করছি এবং বেশ কয়েক লক্ষ এখানে বিদেশি উদ্যোক্তাদের আসা যাওয়া থাকবে এবং সবকিছু কিন্তু বিমানবন্দরকে কেন্দ্র করে। 2019 সালের 24শে জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ উদ্বোধন করেন। 2022 সালের জুনে প্রকল্পটি শেষ হওয়ার কথা রয়েছে। হাসান ফেরদৌস, 21শে টেলিভিশন, চট্টগ্রাম। রিজেন্ট হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তর ও অনিয়মের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার সাবেক পরিচালক আমিনুল ইসলাম, রিজেন্টের মালিক শাহেদ করিম সহ 5 জনকে আসামি করে মামলা করেছে দুদক। বুধবার এই মামলা হয়। তবে মামলায় অধিদপ্তরের পদত্যাগী মহাপরিচালক আবুল কালাম আজাদকে আসামি করা হয়নি। আমিনুল ইসলাম ও শাহেদ করিম ছাড়াও মামলায় অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার ইউনুস আলী, সহকারী পরিচালক ডাক্তার শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা ডাক্তার দিদারুল ইসলাম। অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে লাইসেন্স নবায়নবিহীন বন্ধ রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতাল রূপান্তর ও সরকারি প্রতিষ্ঠান নিপসমের ল্যাবে ৩৯৩৯ জন কোভিড রোগীর নমুনা পরীক্ষা বিনামূল্যে করে রোগী প্রতি ৩৫০০ টাকা হিসাবে ১,৩৭,৮৬,৫০০ টাকা আত্মসাৎ করা হয়েছে। সীমান্তে কিছু জটিলতা থাকবেই, তবে বিজিবি বিএসএফ যৌথভাবে আন্তরিকতার সাথে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতীয় বিদায়ী হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। ঢাকার দোহারের মালিকান্দা গ্রামে মহাত্মা গান্ধী আশ্রম পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি। ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সব সময় অটুট থাকবে বলেও মন্তব্য করেন রিভা গাঙ্গুলি। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। ভারত সরকার সবসময় বাংলাদেশের পাশে আছে এবং থাকবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। দোহার উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ভারতীয় হাই কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আমাদের কাছের বন্ধু, আমাদের পরীক্ষিত বন্ধু এবং আমরা সবসময় একত্রে থাকি, এটাই আমরা সবসময় বিশ্বাস করি এবং ভারত বাংলাদেশের সম্পর্ক অটুট রয়েছে এবং এটা আরো সুদৃঢ় হবে। আমরা অনেকেই এক ভাষায় কথা বলি আর আমাদের বন্ধুত্ব আজ একটা হিস্টোরিক্যাল ফেজে আছে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে। লেনদেনের শুরুতেই শেয়ারটি বিক্রেতা শূন্য হয়ে পড়ে, দর বাড়ে 50%। বুধবার ডিএসসিতে লেনদেন হওয়া 356টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 174টির, কমেছে 137টির আর অপরিবর্তিত ছিল 45টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স মাত্র 2 পয়েন্ট বেড়ে উঠে আসে 4,972 পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 881,81,00,000 টাকা। সূচক কিছুটা বেড়েছে সিএসসিতেও। সিএসসিতে লেনদেন হওয়া 294টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 136টির, কমেছে 112টির আর বদলায়নি 46টির দর। আর সিএসসিতে মোট লেনদেন হয়েছে 21,22,00,000 টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এবার খেলার খবর।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আবু জায়েদ রাহি করোনা পজিটিভ হয়েছেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। শ্রীলঙ্কা সফরের আগে 22 সেপ্টেম্বর ক্যাম্পে থাকা 27 জন ক্রিকেটারের করোনা টেস্ট করানো হয়। তবে রাহি ছাড়া দলের সবাই নেগেটিভ এসেছেন। করোনায় আক্রান্ত রাহির এখন বিসিবির গাইডলাইন অনুযায়ী আইসোলেশনে চিকিৎসা নেবেন। পরবর্তীতে তাকে আবারও টেস্ট করানো হবে। টেস্ট সিরিজকে সামনে রেখে আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ঢাকা ছাড়ার আগে আনুষ্ঠানিকভাবে 2টি কোভিড-19 পরীক্ষা করাতে বলেছে। তারই অংশ হিসেবে প্রথম ধাপের করোনা টেস্ট করানো হয়েছে। প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়ে বেশ আনন্দিত বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। সাদা জার্সিতে মাঠে নামতে পারলে চমক দেখিয়ে টেস্ট দলে জায়গা করে নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। প্রায় 6-7 মাস পর এরকম দলের সাথে একসাথে অনুশীলন এই মিরপুর গ্রাউন্ডে, তো খুবই আনন্দিত আমি। তো প্রথমবার মতো সেন্টার কোর্টে বোলিং করতে পেরে খুব উৎসাহিত আমি। সো আরও আগামী কিছুদিন সময় পাবো, তো যতটা নিজেকে ওভারকাম করা যায়, নিজেকে যতটা আরও ডেভেলপ করা যায় এই জিনিসটা কাজ করবো। যেহেতু আমি প্রথমবারের মতো টেস্ট করে ডাক পেয়েছি, তো খুবই আনন্দিত আমি। তো চেষ্টা করবো নিজের সেটা দেওয়ার। ইতালিয়ার ক্লাব জুভেন্টাসে রোনালদোর সঙ্গী হতে প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে বার্সা স্ট্রাইকার লুইস সুয়ারেজের বিপক্ষে। বার্সেলোনার ছাড়তে হবে জানাই আছে, তাই নতুন ঠিকানা খুঁজছে লুইস সুয়ারেজ। জুভেন্টাসের সঙ্গে কথাবার্তাও বেশ এগিয়ে গিয়েছে। ইতালিয়ান পাসপোর্ট পেতে গত সপ্তাহে ভাষার পরীক্ষাও দেন, কিন্তু ওই পরীক্ষাতেই সুয়ারেজ প্রতারণার আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। দুর্নীতির মাধ্যমে ভাষার পরীক্ষায় পাশ করেছেন বলে ধারণা করছে ইতালিয়ান পুলিশ। একটি কল রেকর্ডিং হাতে পেয়েই এমন ধারণা তাদের। প্রতারণার এই অভিযোগ সত্যি হলে আইনগত ঝামেলায় পড়বেন লুইস সুয়ারেজ। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। টিকিটের জন্য আজও প্রবাসীদের বিক্ষোভ, ভিসার মেয়াদ বাড়াবে সৌদি আরব। করোনায় আরও 37 জনের মৃত্যু, দ্বিতীয় তরঙ্গের জন্য প্রস্তুত সরকার, সিদ্ধান্ত হয়নি লকডাউনের। পেঁয়াজ আমদানির উদ্যোগ 5 শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানের, বিনা মুনাফায় সরবরাহ করবে টিসিবিকে। 18 ব্যাটারি রিসাইক্লিং কারখানা বন্ধ, আসছে নির্মল বায়ু আইন, হাইকোর্টে পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদন। বিলুপ্তপ্রায় দেশি মাছ ফিরিয়ে আনতে বেড়েছে গবেষণা, প্রতিষ্ঠা করা হয়েছে জিন ব্যাংক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।